রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের স্থপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর বিএনপি এই দোয়া মাহফিলের অনুষ্ঠান করেছে। আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যদিও এই অনুষ্ঠানে এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, আমিনুল হক সাহেব যথার্থই বলেছেন, আরাফাত রহমান কোকো তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু তিনি রাজনীতি করতেন না। তিনি ক্রীড়া খেলাধুলায় সাথেই জড়িত ছিলেন। ক্রীড়া সংগঠক হিসাবে তার একটি সুনাম রয়েছে। তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কিন্তু তার মৃত্যুটা, আমরা কেন কথা বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়নি। তার মৃত্যুটা ছিল গভীর চক্রান্ত এবং প্রতিহিংসার এক ছবল। তাকে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। মানুষ বয়স হয় 80-90 বছর, মারা যায়, স্বাভাবিক মৃত্যু বলে সেটা। কিন্তু কোকোর তো বয়স বেশি হয়নি। 11 বছর আগে কত বয়স হবে? তার তো পৃথিবী থেকে চলে যাওয়ার কথা নয়। কেন চলে গেল? একজন সন্তান যখন দেখে তার মাকে অত্যাচার করা হচ্ছে, যেখানে তিনি অবস্থান করছেন সেটি ঘিরে নিয়েছে পুলিশের ট্রাক, বালির ট্রাক, কাঠের ট্রাক, শেখ হাসিনার নির্দেশে, এটা একটা সন্তান সুদূর মালয়েশিয়া থেকে এটা কি সহ্য করতে পারে? যার হার্টের অসুখ রয়েছে, সেই ছেলে তো এটা ধারণ করতে পারেনি। যেখানে অবস্থান করছেন গুলশান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা চেয়েছেন বলে কৌশলে মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে দায় দেওয়া। তিনি তাই করেছেন 17টা বছর। তার ভয়ঙ্কর নিপীড়নে এই ঢাকা মহানগরের অনেক জনপ্রতিনিধি কারাগারে মৃত্যুবরণ করেছে না? এই যে কাইয়ুম সাহেব, আমাদের এই এলাকার কাফরুল, এই এলাকার কমিশনার কাইয়ুমের মৃত্যু হয়েছে কারাগারে, আরো অনেকের মৃত্যু হয়েছে কারাগারে। সবচেয়ে বড় ব্যাপার, ছাত্র দলের সভাপতি, লালবাগের এমপি, তাকে বিনা চিকিৎসায় রাজশাহীর কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করেছে শেখ হাসিনা। আজকে সেদিন যারা ডিআইজি ছিল, সেদিন যারা জেলার ছিল, সেদিন যারা জেল সুপার ছিল, আজকে তারা কেন বিচারের আওতায় নেই? এটা আজকে সবার প্রশ্ন। এই প্রশ্ন সবাই করছে। আমরা আশা রাখি, বিশ্বাস করি সরকার দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করবেন, আইনের আওতায় নিয়ে আসবেন সেই সমস্ত কর্মকর্তা। এখন অনেকে গা ঢাকা দিয়ে রাতারাতি বিএনপি সাজার চেষ্টা করছেন, অনেকে করে নিজেদের সুবিধা আদায় করার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার ন্যায় নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার। তারেক রহমানের সরকার 17 বছরের আন্দোলন সংগ্রামের পর একটি রাষ্ট্র কেমন হবে, একটি সমাজ কেমন হবে, আমাদের গণতন্ত্র কোন পথে যাবে, এগুলো নিশ্চিত করার সরকার। এবং তারেক রহমান সেটাই শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কোনটাই বাদ দেননি। এই 6 মাসের মধ্যে বিরাট কর্মযজ্ঞ শুরু করেছেন তারেক রহমান। তার সরকারের নিশ্চিত করবে গণতন্ত্র। আর গণতন্ত্র শুধু কথার কথা নয়, গণতন্ত্র মানে হচ্ছে ন্যায় বিচার। যারা 17 বছর অন্যায় করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা কারাগারের মধ্যে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করে প্রকারান্তরে পরোক্ষভাবে হত্যা করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়, তাদের বিচার জনগণ শুনতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেও তো কারাগারে
বিনা চিকিৎসায় উনি যাতে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়ে, এই কারণে একটা ভাঙা জর্জর ভগ্ন স্তূপ, যেখানে আপনার কি বলে যে মাকড়সার জাল, চামচিকা, ইঁদুর এদের বসবাস, সেই ধরনের পরিত্যক্ত একটা কারাগারের একটি বড় একটি কক্ষের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, যাতে তিনি খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা আমার, আজকে সেই বেগম খালেদা জিয়া আমরা হেঁটে যেতে দেখলাম, তারপরে হুইল চেয়ার, তারপরে হাসপাতাল, আবার একটু সুস্থ হলে বাসা, আবার 2 দিন পর হাসপাতাল, এই করতে করতে তিনি ছেড়ে চলে গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। বন্ধুরা আমার, তবে একটা সার্থকতা ওনার, যে উনি শেখ হাসিনার পতনটা দেখে যেতে পেরেছেন। একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু, রক্ত চোষা এক দানবীর পতন উনি দেখতে পেরেছেন। আজকে নিশ্চয়ই কবরের তিনি শান্তিতে আছেন এবং জানতে পারছেন তার জ্যেষ্ঠ পুত্র দেশ চালাচ্ছেন, এবং তিনি যে স্বপ্ন দেখতেন, তিনি যে কথা বলতেন, তার যে আশা আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন করছেন তার পুত্র জনাব তারেক রহমান। এটাই তিনি কবর থেকে সেটাই তিনি জানতে পারছেন। বন্ধুরা আমার, ঠিক যে কথাটি বলছিলাম, যে আরাফাত রহমান কোকো ছোট সন্তান, মৃত লাশ নিয়ে আসা হয়েছে মায়ের কোলে, ছেলের মাথা নিয়ে তিনি বিস্ময়ে বিমূঢ়, হতবাক, কাঁদতেও যেন ভুলে গেছেন বেগম জিয়া। এইভাবে মানসিকভাবে তাকে নির্যাতনের মধ্যে রেখেছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, আমরা কি সেই নির্যাতন ভুলে গেছি? আমরা কি তার অত্যাচার ভুলে গেছি? মানুষ হত্যা, শিশু হত্যা, কিশোর হত্যা, তরুণ হত্যা, ছাত্র হত্যা, সেটা ইউনিভার্সিটির, সেটা কলেজের, সেটা স্কুলের, প্রাইমারি স্কুলের। জুলাই মাস গোটা বাংলাদেশের রাস্তাঘাট প্রত্যেকটা রক্তে রাঙিয়ে দিয়েছিল শেখ হাসিনা। প্রত্যাবর্তন চায়, তার যে বিচার হয়েছে সেই বিচার বাস্তবায়ন দেখতে। তার জন্য এত বড় পাপিষ্ঠ একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন। উনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে, তারা আশ্রয় দিয়েছে কেন? তারা তাকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের লোক মনে করে। তাকে দিয়ে অনেক কিছু করাতে চাইতো, বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদৃষ্ট রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করত। জনগণ, তরুণ, শিশু, কিশোর ফুঁসে উঠেছিল। সেই ফুঁসে উঠা জনগণের বহিঃপ্রকাশ হয়েছে জুলাই। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা কল্পনাও করতে পারতেন না। তিনি সাজিয়েছেন পুলিশকে তার মতো করে, তিনি র্যাবকে সাজিয়েছেন তার মতো করে, তিনি অন্যান্য তার যে সংগঠন সেটাকে তিনি সাজিয়েছেন তার নিজের মতো করে, নিজের লোকদেরকে দিয়েছেন টেলিভিশন বানানোর জন্য, পত্রিকা করার জন্য, কারণ তারা তার ফিরিস্তি গাইবে। তিনি আদালত, আইন সবকিছু তার মতো করে সাজিয়েছেন। তিনি মনে করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, কিছুই করতে পারবেন না, চিরস্থায়ী থাকবেন। কিন্তু উনি নমরুদের ইতিহাস পড়েননি, উনি ফেরাউনের ইতিহাস পড়েননি, উনি সাদ্দাদের ইতিহাস পড়েননি। ওটা যদি পড়তেন, তারাও মনে করেছিলেন তারা ঈশ্বরের, তারা আল্লাহর সমতুল্য ক্ষমতা রাখেন। নমরুদ মনে করেছিলেন সে নিজেই একজন সৃষ্টিকর্তা, আল্লাহর সমতুল্য। কিন্তু দেখেছেন কিভাবে
তাদের পতন হয়েছে, কিভাবে ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ যখন যাকে সহায় করেন, সহায় থাকেন, তাকে কিভাবে চোখের নিমিষে তুলে ধরতে পারেন, উপরে তুলে দেন। আর বর্বর, অত্যাচারী, নিষ্ঠুর, নৃশংস যারা, তারা মনে করেন আরে সব তো আমার হাতে, কিন্তু কিভাবে যে পতন হবে সেটা তারা জানতো না, জানে না। সেই পতন শেখ হাসিনা দেখলেন, যে নিজেকে অবিসংবাদিত ক্ষমতাশালী নেত্রী মনে করেছেন, কিন্তু আল্লাহর শক্তিকে তিনি ভয় পাননি। যে কি আর হবে, জনগণের শক্তিকে ভয় পাননি। জনগণের ভিতরে যে ভয়ঙ্কর শক্তি আছে, সেই শক্তির আগুনে, সেই শক্তির বিস্ফোরণে শেখ হাসিনা পালিয়ে যেত। যাই হোক, আরাফাত রহমান কোকো তারা মনে করেছিল যে তাকে সে মানসিকভাবে